হ্যালো অল মাই স্টুডেন্ট। আজকে একটা সুন্দর বিষয়, সেটা হচ্ছে তোমরা অনেক স্টুডেন্ট যারা আমার ভিডিওগুলোতে কমেন্ট করেছিলেন, কতগুলো ছোট ছোট জিনিস জানতে চেয়েছো একটু ভালো করে বলে দেওয়ার জন্য। সেই রকম কতগুলো ছোট জিনিস নিয়ে আজকের ছোট ভিডিও। কতগুলো জিনিসের মধ্যে মেনলি যেটা ছিল সেটা হচ্ছে কোষের সামর্থ্য বা ক্যাপাসিটি অফ ইলেকট্রিক সেল। এই কোষের সামর্থ্য জিনিসটা কি, এটা একজন সুচিস্মিতা বলে একজন মেয়ে, সে জানতে চেয়েছিল, তুমি বুঝতেই পারছো কাকে বলছি। সেটা নিয়ে আমি আজকের এই ভিডিওটা, এই কোষের সামর্থ্য বা শক্তি কাকে বলে, এটা একটা। আর এখান থেকে কিছু নিউমেরিক্যাল প্রবলেম, মানে একটা নিউমেরিক্যাল প্রবলেম যেটা তোমরা বুঝতে পেরে যাবে। ১ নম্বর। ২ নম্বর যেটা তোমরা কমেন্টে লিখেছিলে সেটা হচ্ছে ওহম সূত্রের যে গ্রাফ, সেটা মূল বিন্দুগামী হয় কেন, এটা একটা। দুটো। আর ছোট কতগুলো নিউমেরিক্যাল প্রবলেম, এই নিয়ে আজকের ভিডিও। আশা করি তোমাদের উপকারী ভিডিও, ভালোই লাগবে। ক্লাস 12, ক্লাস 10 এবং নিট এক্সাম যারা দেবে তাদের জন্য বিশেষ একটা ভিডিও, যেটা হচ্ছে তোমাদের কমেন্টের ভিডিও। সেরকম সেটা হচ্ছে কোষের সামর্থ্য বা ক্যাপাসিটি অফ ইলেকট্রিক সেল। প্রথম, কোষের সামর্থ্য। এই কোষের সামর্থ্য মানে কি জানতে গেলে কতগুলো প্রথম জিনিস, একটু ছোট ছোট যে বিষয় একটু জানো, যে সম্পূর্ণ আহিত অবস্থা। সম্পূর্ণ আহিত অবস্থা মানে কত না, 100% চার্জ। আর সম্পূর্ণ ক্ষরিত অবস্থা, এটা হচ্ছে সম্পূর্ণ আহিত অবস্থা। সম্পূর্ণ আহিত অবস্থা। আরেকটা সেটা হচ্ছে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা। এটা সমান কি না, 0%। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি ডিসচার্জ, যেটা বলছে ডিসচার্জ। চার্জ আর ডিসচার্জ এই বিষয়গুলো। চার্জটাকে কি বলা হচ্ছে ফিজিক্সের ভাষায় সম্পূর্ণ আহিত অবস্থা। একটা ব্যাটারি, মোবাইলে ব্যাটারি বলো, যে ব্যাটারি বলো, যখন তাকে ফুল চার্জ করে দেওয়া হলো, সেই অবস্থাটা ফিজিক্সের ভাষা বলা হচ্ছে যে সম্পূর্ণ আহিত অবস্থা। অ্যাকচুয়ালি এটা 100% চার্জিং। আর সম্পূর্ণ ক্ষরিত অবস্থা মানে কি না, সেই ব্যাটারিটাকে সম্পূর্ণরূপে ইউজ করে ফেলেছি, আর কিছুই নাই, সেই রকম একটা অবস্থা যেটা বলছে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা। সেটা মানে 0%, এটাকে হচ্ছে ডিসচার্জ। তাহলে 100% মানে কি সম্পূর্ণ আহিত অবস্থা, আর 0% মানে কি সম্পূর্ণ ক্ষরিত অবস্থা। বিষয়টা ক্লিয়ার? তাহলে একটা ব্যাটারি যদি ফুল চার্জ থাকে তখন তাকে বলবো 100% আহিত অবস্থা। আর যদি একটা ব্যাটারি সম্পূর্ণ ডিসচার্জ হয়ে যায় তখন সেটাকে বলবো 0% ক্ষরিত অবস্থা। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে এই দুটো জিনিস বুঝলেই তোমরা এবার আশা করি বুঝতে পারবে যে ব্যাটারি, আমাদের যে কোষের সামর্থ্য, ব্যাটারিটা কি না, ব্যাটারি হচ্ছে এক সেল। তো কারণ আমরা জানি ব্যাটারিতে কি হয় না, রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ব্যাটারি কি অ্যাকচুয়ালি না, রাসায়নিক সেল। ঠিক আছে, রাসায়নিক সেল বা রাসায়নিক কোষ হচ্ছে ব্যাটারি। এই রাসায়নিক কোষকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করি, তোমরা ছোটবেলায় আশা করি পড়েছো। একটা হচ্ছে প্রাথমিক কোষ, যেটা হচ্ছে ড্রাই সেল, শুষ্ক কোষ। আর একটা হচ্ছে গৌণ কোষ। এই প্রাথমিক কোষ আর গৌণ কোষ এই দুটোকে একসঙ্গে বলা হচ্ছে রাসায়নিক কোষ। ঠিক আছে, প্রাথমিক কোষ মানে কি বলছে, নন ইউজেবল যে ব্যাটারি, মানে যেগুলো ডিসচার্জ হয়ে গেলে আমি আবার সেগুলোকে ব্যবহার করতে পারবো না, সম্পূর্ণ ফেলে দিতে হবে। এই রকম যে কোষগুলো আছে সেগুলো হচ্ছে প্রাথমিক কোষ বা শুষ্ক কোষ। যেমন আমরা ঘড়ির ব্যাটারি, পেন্সিল ব্যাটারি যেগুলো বলছি, ঠিক আছে, পেন্সিল ব্যাটারি, টর্চের ব্যাটারি, এগুলোকে আমরা কি করি না, যে আগেকার যে পেন্সিল ব্যাটারিগুলো ছিল ঘড়িতে, আমরা এখন ঘড়িতে ইউজ করি, ওই ঘড়ির ব্যাটারিগুলো যখন ফুরিয়ে যায় তখন কি আমরা রিচার্জ করতে পারি? এটাকে পারি না, সেটাকে আবার সম্পূর্ণ ফেলে দিতে হয়। এই ধরনের কোষ যেটা একবার ব্যবহার করার পর পুনরায় ব্যবহারযোগ্য নয়, সেই ধরনের কোষকে বলা হচ্ছে প্রাথমিক কোষ, যেটা বলছে শুষ্ক কোষ। আর একটা কোষ আছে যেটা বলছে গৌণ কোষ, মানে রিচার্জেবল কোষ, রিচার্জেবল সেল যেটা বলছে, মানে যে সমস্ত কোষগুলো আমরা পুনরায় ব্যবহার করতে পারি, আবার চার্জ করতে পারি। যেমন ঘড়ির ব্যাটারি, এই যে ডিজিটাল ঘড়ির যে ব্যাটারি, এটা বলতে পারি 1 নম্বর। 2 নম্বর, প্লেন ঘড়ির যে ব্যাটারি সেটা কিন্তু রিচার্জেবল হয়, সেগুলো প্রাথমিক কোষ। কিন্তু ডিজিটাল যে ঘড়ি, এই ঘড়ি ব্যাটারি কিন্তু গৌণ কোষ। আর কি না, আমরা যে সমস্ত ইনভার্টারে ব্যবহার করা হয়, মোবাইলে ব্যবহার করা, সবচেয়ে বড় কথা মোবাইলে, মোবাইলে চার্জ যখন শেষ হয়ে যায় তখন আবার কি করি আমরা, সেটা আবার রিচার্জ করে নিই, তাই তো? আবার চার্জারের সাহায্যে আমরা সেটা রিচার্জ করতে পারি, ওটা পুনরায় সেটা ব্যবহার করতে পারি। এই ধরনের কোর্সগুলো হচ্ছে আমাদের। তাহলে মোবাইলে যে ব্যাটারি, এটা হতে পারে। আচ্ছা, ইনভার্টার ব্যাটারি, গাড়িতে যে ব্যাটারিগুলো ইউজ করা হয় সেই সমস্ত ব্যাটারি, এগুলো সবগুলো হচ্ছে গৌণ কোষ। এই গৌণ কোষগুলো অ্যাকচুয়ালি কি না, লেড অ্যাসিড সঞ্চয় কোষ। বিষয়টা ক্লিয়ার?
তাহলে প্রাথমিক কোষকে যেমন বলা হচ্ছে শুষ্ক কোষ, সেরকম গৌণ কোষ মানে কি এই সমস্ত কোষ যেগুলোকে পুনরায় ব্যবহার করতে পারি, আবার রিচার্জ করতে পারি, এই রিচার্জ করা যায় এমন কোষগুলোকে বলা হচ্ছে গৌণ কোষ। এই কোষগুলোকে একসঙ্গে বলা হচ্ছে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষ। বিষয়টা ক্লিয়ার হলো আশা করি। আচ্ছা, এই হচ্ছে আমাদের কোষের ব্যাপার বা ব্যাটারির ব্যাপার। এখন একটা জিনিস দেখো যে কোষের সামর্থ্য জিনিসটা কি জিনিস অ্যাকচুয়ালি বলছে সম্পূর্ণ আহিত অবস্থা। এই সম্পূর্ণ আহিত অবস্থাটাকে কি বলা হচ্ছে? 100% চার্জ। এই যে 100% চার্জ, সম্পূর্ণ আহিত অবস্থা বা ফুল চার্জ থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা বা ডিসচার্জ হতে একটা গৌণ কোষ বহির্বর্তনীতে যে পরিমাণ তড়িৎ আধান পাঠায় তাকে বলা হচ্ছে কোষের সামর্থ্য বা শক্তি। বিষয়টা ক্লিয়ার? আরেকবার বলছি দেখো, যে সম্পূর্ণ আহিত অবস্থা মানে ফুল চার্জ থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা মানে ডিসচার্জ হতে একটা গৌণ কোষ বহির্বর্তনীতে যে পরিমাণ তড়িৎ আধান পাঠায় তাকে বলা হচ্ছে ওই কোষের সামর্থ্য বা শক্তি। ইংলিশে বলা হচ্ছে ক্যাপাসিটি অফ ইলেকট্রিক সেল। বিষয়টা ক্লিয়ার? এখন এখানে দুটো ভাষা আমি বলছি, একটা যে বহির্বর্তনী, এই বহির্বর্তনী জিনিসটা কি এবার দেখো। তাহলে বহির্বর্তনী জিনিসটা কি? মনে করো যে এটা একটা সেল, একটা কোষ। আমরা ব্যাটারিকে কি দিয়ে ডিনোট করি? একটা বড় একটা ছোট ব্যাটারি। ব্যাটারি বড় অংশটাকে বলা হচ্ছে পজিটিভ আর ছোট অংশটাকে বলা হচ্ছে নেগেটিভ। তাই এর সঙ্গে আমরা কি করি না একটা এইটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স যোগ করে দিই, মানে এই অংশটা, এই অংশটা ব্যাটারির মধ্যে যেটা রয়েছে এইটাকে বলছে অন্তর্বর্তনী। তাহলে ব্যাটারির মধ্যে যে অংশটা রয়েছে এইটাকে বলছে অন্তর্বর্তনী, এটা ব্যাটারির ভেতরে থাকে। আর বহির্বর্তনী মানে এইটার সঙ্গে বাইরে যা যোগ করা হয়েছে সবটাই হচ্ছে বহির্বর্তনী। ঠিক আছে? বহির্বর্তনীর সাহায্যে আমরা কি করি? সেই ব্যাটারিটাকে ব্যবহার করি। যেমন বহির্বর্তনীতে যদি আমরা এখানে হোম থিয়েটার লাগাই, তাহলে হোম থিয়েটারটা কি হলো না এটাকে বলছে ভার রোধ। এই টোটাল বহির্বর্তনীতে যা ইউজ করা হয় সেইটাই হচ্ছে ভার রোধ। যেমন আমি ব্যাটারির সাহায্যে একটা রেডিও চালাচ্ছি, তাহলে সাউন্ড সিস্টেমটাকে চালাচ্ছি, এই সাউন্ড সিস্টেমটাকে বলছে ভার রোধ। তাহলে এটাকে বলা হচ্ছে ভার রোধ। তাহলে ব্যাটারির সাহায্যে যেটা চালানো হয়, ব্যাটারির সাহায্যে একটা ল্যাম্প জ্বালানো হচ্ছে, তাহলে ল্যাম্পটা হচ্ছে ভার রোধ। ব্যাটারির সাহায্যে একটা ফ্যান চালানো হচ্ছে, ফ্যানটা হচ্ছে ভার রোধ। বিষয়টা ক্লিয়ার? পজিটিভের ভিতর দিয়ে কারেন্ট যায়, কারণ ইলেকট্রন কোন দিকে যায়? এখানে নেগেটিভ মানে কি ইলেকট্রনের পরিমাণ বেশি আছে, তাহলে ইলেকট্রন গুলো এইদিকে যাবে। ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্ট পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই এইদিকে তড়িৎ প্রবাহটা পাওয়া যাবে। পজিটিভিটাকে বলা হচ্ছে উচ্চ বিভব আর নেগেটিভিটি বলা হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট যায়, মানে অ্যাকচুয়ালি আধান যাচ্ছে বলেই কারেন্ট যাচ্ছে। এটা বলছে অন্তর্বর্তনী। বাইরের টোটাল অংশটাকে বলছে বহির্বর্তনী, আর বহির্বর্তনীতে যা ইউজ করা হয় সেটা বলছে ভার রোধ। এই বিষয়টা ক্লিয়ার? তাহলে এবার কোষের সামর্থ্য বা শক্তি আরেকটু একবার হয়ে যাক, যে সম্পূর্ণ আহিত অবস্থায় মানে ফুল চার্জ থেকে সম্পূর্ণ ক্ষরিত অবস্থা বা ডিসচার্জ হতে একটা গৌণ কোষ, মানে গৌণ কোষ মানে কি যে কোষ আবার রিচার্জ করা যায়, আবার পুনরায় ব্যবহার করা যায়, এই ধরনের কোষ। ঠিক আছে? মানে লেড অ্যাসিড সঞ্চয় কোষ, গৌণ কোষ। মোবাইলে ব্যাটারি, গাড়ির ব্যাটারি, ইনভার্টার ব্যাটারি। ঠিক আছে? একটা গৌণ কোষ বহির্বর্তনীতে, বহির্বর্তন মানে এই অংশটাতে, এই অংশটায় যে পরিমাণ তড়িৎ আধান পাঠাতে পারে তাকে ওই কোষের সামর্থ্য বা শক্তি বলা হয়। আচ্ছা, এই কোষের সামর্থ্য বা শক্তি এর যে এককটা, সেই এককটা কি? একক যদি বলি, যে বলে ক্যাপাসিটি অফ ইলেকট্রিক সেল, এর এককটা কি না অ্যাম্পিয়ার আওয়ার। তাহলে এককটা কি হবে না এককটা হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার। এখন একটা জিনিস দেখো যে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার এই যে অ্যাম্পিয়ার আওয়ার কি অ্যাম্পিয়ার জন্য কি লিখতে পারি না আই ইন্টু আওয়ারটা কি সেকেন্ড। আমি আওয়ারটাকে যে সেকেন্ডে করি, তাহলে আওয়ারটাকে আমি এখানে এটাও লিখতে পারি যে আই ইন্টু টি লিখতে পারি। তাহলে অ্যাম্পিয়ারের জন্য লিখলাম তড়িৎ প্রবাহ মাত্রার একক, তাহলে প্রবাহ মাত্রা ওইটার জন্য আই লিখছি। আর ঘন্টাটা কি সময়টা, টাইম, টাইমের জন্য কি লিখলাম টি লিখলাম। তাহলে এ এইচ এইটা হচ্ছে আমাদের এককটা অ্যাম্পিয়ার আওয়ার। এই অ্যাম্পিয়ার আওয়ারটাকে আমি লিখতে পারি আই ইন্টু টি, আর আই টি সমান আমরা কি জানি কিউ। কারণ কুলম্বের সূত্রতে আমি কি পড়েছি একটা জিনিস, যে কিউ সমান কত না কিউ সমান আইটি। এই ফর্মুলা মনে পড়ছে? কিউ সমান আইটি, যেখানে কিউ হচ্ছে কি কিউ হচ্ছে টোটাল চার্জ, টোটাল আধান। আইটা কি আইটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহমাত্রা, আর টিটা কি না টিটা হচ্ছে সময়। কারণ কুলম্বের লটা এটাই বলেছিল যে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে এই প্রস্থচ্ছেদটা মানে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটার মানটা যদি 1 হয় তখন এই প্রস্থচ্ছেদটা বলছে একক। তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে যে পরিমাণ আধান যেতে পারে সেই সংখ্যাটা বলছে তড়িৎ প্রবাহমাত্রা। এটা কিন্তু বলছে আর কিছু নয়। দেখো এর মধ্যে মনে করো টি সময়ে যতগুলো আধান পাস করছে এর ভিতর দিয়ে, টি সময়ে যতগুলো আধান পাস করছে সেটা হচ্ছে কিউটা আধান পাস করছে। তাহলে টি সময়ে কতগুলো আধান যাচ্ছে একক প্রস্থচ্ছেদ, এটা একক প্রস্থচ্ছেদ মানে কি ক্ষেত্রফলটা কত 1।
তাহলে একক প্রস্থচ্ছেদ যদি এটা হয়, এর মধ্যে মনে করো টি সময় যে পরিমাণ আধান যাচ্ছে সেই আধানের পরিমাণটা কত না কিউ। তাহলে টি সময় যাচ্ছে কিউটা আধান, 1 সেকেন্ডে যাচ্ছে কত না কিউ বাই টি। 1 সেকেন্ডে যতগুলো আধান যাবে একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে সেইটাকে বলছে তড়িৎ প্রবাহমাত্রা। 1 সেকেন্ডে কতগুলো আধান যাচ্ছে এতগুলো, সেইটাকে তড়িৎ প্রবাহমাত্রা বলছে। সেই তড়িৎ প্রবাহমাত্রায় কি দিয়ে ডিনোট করা হয়, আই দিয়ে। তাহলে আই সমান কত কিউ বাই টি। তাহলে আই সমান যদি কিউ বাই টি হয় তাহলে কিউ সমান কত না আই টি। তাহলে আধান সমান কত তড়িৎ প্রবাহমাত্রা ইনটু সময়। এখানটা সেটাই আছে, দেখো এখানটা কি আছে যে আমাদের যে কোষের সামর্থ্য তার যে একক সেটা কি আমরা কি হিসেবে ব্যবহার করি, অ্যাম্পিয়ার আওয়ার। অ্যাম্পিয়ার মানে কি তড়িৎ প্রবাহমাত্রা মানে আই, আর আওয়ারটার পরিবর্তে কি লিখতে পারি, আওয়ার মানে কি সময়টা, টাইমটা। তাহলে সেটার জন্য টি, তাহলে আই ইন্টু টি। আইটি মানে কি না সি, সি হচ্ছে আইটি। তাহলে এই সিটার পরিবর্তে আমি কি লিখতে পারি না কিউ লিখতে পারি, এটাও বলতে পারি হয়েছে। আচ্ছা, কিউ মানে টোটাল চার্জ, এর এককটা কি আধান, আধানের একক হচ্ছে কুলম্ব। আচ্ছা, তড়িৎ প্রবাহমাত্রা আই এর একক কি অ্যাম্পিয়ার, আর সময়ের একক কি এখানে সেকেন্ড। বিষয়টা হলো আমি কি বলতে গেলাম। এখন দেখো একটা জিনিস যে 1 অ্যাম্পিয়ার আওয়ার এটা মানে কি, এটা অনেক সময় একটা শর্ট কোশ্চেন দেয়। এটা সমান কত 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 আওয়ার লিখতে পারি। 1 অ্যাম্পিয়ার আওয়ার মানে কি 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 ঘন্টা লিখতে পারি। তাহলে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 ঘন্টা, 1 অ্যাম্পিয়ারটাকে 1 লিখে দাও, 1 অ্যাম্পিয়ার লিখে দাও ইন্টু 1 ঘন্টা মানে কত 3600 কি না সেকেন্ড। তাহলে এটা কি লিখতে পারি 3600 মানে 3600, ঠিক আছে। এত কি না তো এ ইন্টু এস, এ মানে কি অ্যাম্পিয়ার, এস মানে কি সেকেন্ড। তাহলে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড এটাই কি বলা হচ্ছে না এটাই তো কুলম্ব। তাহলে এই অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড এটা অ্যাকচুয়ালি কি না এইটা অ্যাকচুয়ালি কুলম্ব। তাহলে 1 অ্যাম্পিয়ার আওয়ার এটা সমান কত কুলম্ব, অনেক সময় কোশ্চেন পড়ে এমসিকিউ। 1 অ্যাম্পিয়ার আওয়ার সমান 3600 কুলম্ব। তাহলে কোষের সামর্থ্য বা শক্তির যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন সেটা হচ্ছে কিউ সমান কত আইটি, যেখানে কিউ হচ্ছে টোটাল চার্জ, আইটা হচ্ছে প্রবাহমাত্রা, টিটা হচ্ছে সময়। তাহলে এই একটা নিউমেরিক্যাল প্রবলেম। দেখো 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটা কোষ সম্পূর্ণ খরিত অবস্থায় আছে। সম্পূর্ণ খরিত অবস্থায় আছে মানে কি না সম্পূর্ণ ডিসচার্জে আছে। মানে কত বলেছে না 60 অ্যাম্পিয়ার আওয়ার সামর্থ্যের একটা কোষ সম্পূর্ণ খরিত অবস্থায় আছে, মানে সম্পূর্ণ ডিসচার্জ অবস্থায় আছে, মানে 0% চার্জে আছে, ঠিক আছে। 5 অ্যাম্পিয়ারে কোষটাকে সম্পূর্ণ আহিত করতে কত সময় লাগবে, এই হচ্ছে আমার বিষয়। তাহলে একটা ফর্মুলা আমরা জানি যে একটু আগে কি দেখলাম যে কিউ সমান আইটি দেখলাম তো, কিউ সমান আই ইন্টু টি। এটা কি না কোষের সামর্থ্যের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, কিউ সমান আই ইন্টু টি। ব্যাস হয়েছে। এখানে কি কি দেওয়া আছে দেখো, কি বলা আছে এত মিলি অ্যাম্পিয়ার, এত অ্যাম্পিয়ার আওয়ার, অ্যাম্পিয়ার আওয়ার কত 60 অ্যাম্পিয়ার আওয়ার। এই অ্যাম্পিয়ার আওয়ারটাকে একসঙ্গে কি বলা হচ্ছে, অ্যাম্পিয়ার আওয়ারটাকে একসঙ্গে কি বলা হচ্ছে, এটা মানেই তো কিউ। একটু আগে আমি দেখলাম যে যেটাই অ্যাম্পিয়ার আওয়ার সেটাই হচ্ছে কিউ। বিষয়টা ক্লিয়ার। তাহলে কিউ এর মানটা দেওয়া আছে, কিউ সমান কত 60। আচ্ছা, আর কি বলা আছে যে যে পরিমাণ তড়িৎ প্রবাহমাত্রা পাঠাতে পারে সেটা কত না 5 অ্যাম্পিয়ার। কার মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে আর আই এর মান দেওয়া আছে। আমাকে বার করতে হবে কি কত সময় লাগবে ব্যাটারিটা চার্জ করতে, এই হচ্ছে বিষয়। তাহলে টি সমান কত, এখানে ফর্মুলা ফেলো কিউ বাই আই। কিউ সমান কত না 60, আই সমান কত না 5, এত কি আওয়ার। তাহলে টি সমান কত 5 12 60, তাহলে 12 ঘন্টা। তাহলে কি বলছে, বলছে একটা ব্যাটারি সম্পলে একটা মোবাইলের ব্যাটারিতে মনে করো 5000 মিলি অ্যাম্পিয়ার লেখা আছে। তাহলে অ্যাকচুয়ালি জিনিসটা কি বলছে 5 মিলি অ্যাম্পিয়ার করে যদি মোবাইলটা ব্যয় করে শক্তি তাহলে 1000 ঘন্টা চলবে। যদি 50 মিলি অ্যাম্পিয়ার করে ব্যয় করে তাহলে 100 ঘন্টা চলবে। আর যদি 500 মিলি অ্যাম্পিয়ার করে ব্যয় করে তাহলে কি হবে 10 ঘন্টা। অর্থাৎ এইটা থেকে কি বুঝতে পারছো, মোবাইলটা যত বেশি ব্যবহার করবে ব্যাটারিকে তত কম সময় ধরে চলবে। যদি কম ব্যবহার করে তো বেশি চলছে, বেশি সময় ধরে চলছে। যত বেশি ব্যবহার করছে তত কম সময় ধরে চলছে। এই জন্য আমরা দেখেছি যে পাবজি খেলা, ফ্রি ফায়ার, এই সমস্ত বড় বড় যে হেভি গেম, এগুলো বলছে হেভি গেম, এইগুলো চালাতে গেলে কি হয় অনেক বেশি ব্যাটারি লাগে, মানে অনেক বেশি তড়িৎ শক্তি ব্যয় হয়। যার ফলে কি হয় না এই বেশি পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হলে বলে এই সমস্ত খেলাগুলো যখন খেলা হয় এই হেভি গেম চলার জন্য প্রচুর পরিমাণে তড়িৎ শক্তির দরকার। এই প্রচুর পরিমাণ তড়িৎ শক্তি দরকারের জন্য কি হয় সময়টাও কম হচ্ছে, তাড়াতাড়ি কি হবে ব্যাটারিটা ডিসচার্জ হয়ে যাচ্ছে। আর ব্যাটারিটা বেশি পরিমাণ ইউজ হচ্ছে বলে কি হচ্ছে না বেশি গরম হয়ে যাচ্ছে। এই সমস্ত বিষয়গুলো আশা করি তোমরা সামর্থ্য সম্পর্কে তোমরা একটা আইডিয়া পেলে, প্রাইমারি আইডিয়া। আশা করি বিষয়টা বুঝতে পারলে তোমরা।
আর একটা জিনিস তোমরা কমেন্টে লিখেছিলে, সেটা হচ্ছে ওহম সূত্রের যে গ্রাফটা মূল বিন্দুগামী হয় কেন, সেটা এবার আসে যাক। দেখো ওহম সূত্রের গ্রাফটা মূল বিন্দুগামী হয় কেন সেটা দেখো। ওহম সূত্রের ম্যাথামেটিক্যাল ইকুয়েশন তোমরা জানো, আমি আমি এর আগের ভিডিওতে তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি। সেটা হচ্ছে ভি সমান কত আই আর। এটা হচ্ছে ওহম সূত্রের যে ম্যাথামেটিক্যাল ইকুয়েশন। এখন ভিটা কি? ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। মানে অ্যাকচুয়ালি ভিটা মানে কি না, ভি সমান ভি এ মাইনাস ভিবি, মনে পড়ছে তো? আচ্ছা যাই হোক, তোমরা জানো, না দেখলে আমার ভিডিওগুলো আবার দেখে নেবে, খালি হয়ে যাবে। এখন ভি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য। আরেকটা হচ্ছে তড়িৎ প্রবণতা, কারেন্ট ইলেকট্রিসিটি। আরটা হচ্ছে পরিবাহিতার রোধ বা রেজিস্ট্যান্স। এই হচ্ছে বিষয়। এখন এখান থেকে একটা জিনিস দেখো, আই সমান কি লিখতে পারি না, ভি বাই আর লিখতে পারি। ভি সমানে যদি আই আর হয় তাহলে আই সমান কত হবে না, ভি বাই আর। এটাকে আমি একটু লিখতে পারি সাজিয়ে, যে ভি ইন্টু ওয়ান বাই আর। মানে দেখো তাহলে আলটিমেট কি পেলাম, যে আই সমান ওয়ান বাই আর ইন্টু ভি লিখতে পারি। দেখো এটা ইন্টু না দিলেও চলবে, এখানে সবাই বুঝতে পারছে ইন্টু আছে। তাহলে আই সমান কত, ওয়ান বাই আর ইন্টু ভি। এটা আমি লিখতে পারি। আমরা জানি যে মূল বিন্দুগামী সরলরেখা তার সমীকরণটা কি, যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ যেটা, ওয়াই সমান কি এম এক্স, মনে পড়ছে? ওয়াই সমান এম এক্স। এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, ওয়াই সমান এম এক্স। তাহলে এই সমীকরণটা দুটোর সঙ্গে কম্পেয়ার করো দিন। তাহলে দুটোর সঙ্গে যদি কম্পেয়ার করো, তাহলে কি এখানে আছে আই, আই এর পরিবর্তে এখানে কি আছে ওয়াই, ঠিক আছে? আচ্ছা এখানে এম আছে, এম এর পরিবর্তে কি আছে ওয়ান বাই আর। তাহলে যেটাই এম সেটাই হচ্ছে ওয়ান বাই আর, যেটা এক্স সেটা কি না, সেটা হচ্ছে ভি। মানে এটা মানে কি, এটাই তো। মানে এই সমীকরণটা কি হয়েছে, প্রায় ইকুয়াল, তুলনা করো একই আছে। আই সমান কত, ওয়ান বাই আর ভি, আর ওয়াই সমান কত এম এক্স। ওয়াই সমান এম এক্স যদি মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়, তাহলে এটা নিশ্চয়ই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণই হবে। কারণ এই সমীকরণটা ইজ ইকুয়াল, যেখানে এম এর মানটা কত ওয়ান বাই আর, আর ভি সমান কত এক্স। এই জন্য ওহম সূত্রটা কেমন হয় না, ভিআই যে গ্রাফটা, এটা আই আর এটা ভি, এই গ্রাফটা কেমন হয় মূল বিন্দুগামী। তাহলে ওহম সূত্রের যে গ্রাফটা সেটা কেমন না, মূল বিন্দুগামী। বুঝতেই পারছো এখান থেকে স্টার্ট হচ্ছে। মানে পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য যখন জিরো তখন তড়িৎ প্রবণতা জিরো। বিভব পার্থক্য যখন বাড়ছে তড়িৎ প্রবণতা বাড়ছে। বিভব পার্থক্য আরো বাড়লো, তড়িৎ প্রবণতা আরো বাড়লো, এটা। বিভব পার্থক্য যখন বেশি, প্রবাহ মাত্রা কত এতটা। বিভব পার্থক্য যখন আরো বেশি, প্রবাহ মাত্রা তখন আরো বেশি। বিষয়টা ক্লিয়ার? অর্থাৎ এই যে গ্রাফটা, এই গ্রাফটা আমি কেমন পেলাম, মূল বিন্দুগামী গ্রাফ। কারণ এটা সিমিলারি করছে কার সঙ্গে, ওয়াই সমান এম এক্স, মূল বিন্দুগামী সরলরেখার সঙ্গে মিলে যাচ্ছে, মানে তুলনা করা যাচ্ছে এই দুটোকে। এই জন্য কিন্তু মূল বিন্দুগামী আমাদের সরলরেখায় হয় ওহমস ল। আচ্ছা ওহম সূত্র মেনে চলে সেগুলো কোনগুলো না, পরিবাহীগুলো। তাহলে যারা পরিবাহী কন্ডাক্টর গুলো বেশিরভাগ, সেইগুলো কিন্তু ওহম সূত্র মেনে চলে, ঠিক আছে? আর যারা ওহম সূত্র মেনে চলবে তাদের গ্রাফটা কেমন হবে, এইরকম হবে, মূল বিন্দুগামী গ্রাফটা। এখন একটা জিনিস দেখো, যে ওহম সূত্র মেনে চলে না কারা, ওহম সূত্র যেগুলো মেনে চলে না সেইগুলোকে আমরা কতগুলো শ্রেণীতে ভাগ করা যায়। এরা ওহম সূত্র মেনে চলে না, ওহম সূত্র মেনে চলে আর ওহম সূত্র মেনে চলে না, এই দুটো শ্রেণীতে ভাগ করা যায়। সেই অনুযায়ী গ্রাফগুলোও চেঞ্জ হয়। যারা ওহম সূত্র মেনে চলে তাদের গ্রাফটা হচ্ছে ওহমীয় গ্রাফ। যারা ওহম সূত্র মেনে চলে না সেটা হচ্ছে নন ওহমীয় গ্রাফ। কেমন হয় সেটা দেখাচ্ছি। ওহম সূত্র মেনে চলে না মানে কি, উষ্ণতা বাড়লে রোধ কি হয়, বাড়ে। ওহম সূত্রের ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, উষ্ণতা বাড়লে রোধও বাড়ে। মনে করে একটা ধাতব তার, তামার তার, তাহলে এই তামার তারটা যত বেশি মোটা হবে তত রোধটা কম হবে। মানে ক্রস সেকশন, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যত বেশি হবে তত তারটা মোটা হবে। মোটা তারের রোধ কি হয়, কম হয় ওহম সূত্র অনুযায়ী। এই তারটাকে আমি গরম করলাম, হিট করলাম, যদি হিট করি তারটা কি হবে, বাড়বে। বাড়া মানে কি, তারটা সরু হচ্ছে তো, তা তারটা যত সরু হবে তত কি হবে, রোধটা কি হবে, বাড়বে। সরু রাস্তার মধ্যে দিয়ে মানুষ বেশি যেতে পারবে, গাদাগাদি করে যেতে পারবে না, বাধা পাবে। সেরকম সরু রাস্তার মধ্যে দিয়ে ইলেকট্রন যেতে বাধা পায়, বাধাটাই হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। তাহলে মোটা রাস্তার মধ্যে দিয়ে ইলেকট্রন গুলো সহজে যেতে পারবে, যার ফলে মোটা রাস্তার রোধ কি হয়, অনেক কম হয়। তাহলে তারটাকে যখন আমি হিট করব, মানে তারের উষ্ণতা যদি বাড়ে বা পরিবাহীর উষ্ণতা যদি বাড়ে, তখন তা পরিবাহীটা কি হয়, দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এই দৈর্ঘ্যে বৃদ্ধি পাওয়ার জন্য কি হয়, প্রস্থচ্ছেদটা কমে যায়, মানে তারটা সরু হয়ে যায়। সরু হয়ে যাওয়ার জন্য তড়িৎ প্রবাহটা কি হয়, যেতে বাধা পায়, অর্থাৎ রোধটা বেড়ে যায়। ওহম সূত্রের যারা মেনে চলে তাদের ক্ষেত্রে উষ্ণতা বাড়লে রোধ বাড়ে,
এমন কতগুলো পদার্থ আছে যাদের উষ্ণতা বাড়লে রোদ না বেড়ে কমে যায়, অর্থাৎ এমন কতগুলো পদার্থ আছে যারা উষ্ণতা দিলে তড়িৎ বেশি যাবে, মানে যত বেশি হিট হবে তত বেশি কারেন্ট যাবে। ওহম সূত্রের ক্ষেত্রে যত বেশি হিট হবে তত কম কারেন্ট যাবে। আর কতগুলো আছে যাদের ক্ষেত্রে যত বেশি উষ্ণতা বাড়বে তত বেশি কি হবে, কারেন্ট না যেয়ে তত কম কারেন্ট যাবে। এদিকে বলছে আমাদের ডায়োড আছে, ট্রানজিস্টর আছে, মানে এদের বলা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর কাদের বলে, বলছে লো টেম্পারেচার ব্যাড কন্ডাক্টর বা ইনসুলেটর অ্যান্ড হাই টেম্পারেচার এ কন্ডাক্টর দ্যাট ইজ কল্ড সেমিকন্ডাক্টর। যে সমস্ত পদার্থগুলো আছে যারা কম তাপমাত্রায় তড়িতের কুপরিবাহীর মতো আচরণ করে, উচ্চ তাপমাত্রায় তড়িতের সুপরিবাহীর মতো আচরণ করে, তাদের হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। এই অর্ধপরিবাহীগুলো হচ্ছে নন ওহমিক মেনটেন করে চলে, এরা ওহম সূত্র মেনে চলে না। বিষয়টা ক্লিয়ার হলো? তাহলে ওহম সূত্র মেনে চলে না কারা কারা আছে, অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী ছাড়াও কি হতে পারে, ডায়োড আছে, ট্রানজিস্টর আছে, এগুলো অর্ধপরিবাহীর মধ্যেই পড়ছে। আর কি কি আছে, তড়িৎ বিশ্লেষ্য দবন, এ কিন্তু ওহম সূত্র মেনে চলে না। আর কি আছে, বায়ুশূন্য নল। তাহলে বিষয়টা হলো ওহম সূত্র মেনে চলে না, বায়ুশূন্য নল, তড়িৎ বিশ্লেষ্য দবন, আর অর্ধপরিবাহী যারা আছে, ডায়োড আছে, ট্রানজিস্টর আছে, এই সমস্ত জিনিসগুলো ওহম সূত্র মেনে চলে না। তাহলে ওহম সূত্র যদি মেনে না চলে এদের গ্রাফটা নিশ্চয়ই মূলবিন্দুগামী হবে না। তাহলে এদের গ্রাফটা কেমন হবে সেটা একটু দেখো। না নন ওহমীয় গ্রাফ, মানে ওহম সূত্র মেনে চলে না, যেমন অর্ধপরিবাহী জার্মেনিয়াম হবে, সিলিকন হবে, ডায়োড, ট্রানজিস্টর, এদের যে গ্রাফটা সেটা কেমন হয়, সেটা হয় এইরকম। এইটা হচ্ছে নন ওহমীয় গ্রাফ, তাহলে ওহম সূত্র মেনে চলে না। এটা হচ্ছে ওহমীয়, এটা হচ্ছে নন ওহমীয়। এই নন ওহমীয় গ্রাফ মানে এদের ক্ষেত্রে কি স্পেশালিটি কি, বলছে উষ্ণতা বাড়ালে রোদ কমে, যার ফলে উষ্ণতা বাড়ালে কারেন্ট ভালোভাবে যেতে পারে। আর এদের ক্ষেত্রে কি, উষ্ণতা বাড়ালে রোদটা বেড়ে যায়। এমন কিছু কোশ্চেন, আচ্ছা ক্লাস 10 এর ছেলে, ক্লাস 12 এর ছেলে, নিট যারা দেবে তাদের ক্ষেত্রে কতগুলো শর্টকাট টিপসের অঙ্ক দেখো ফিজিক্সের। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে 5 ওহম রোধ বিশিষ্ট একটা তারকে 10 এর দ্বিগুণ করলে রোধ কত গুণ হবে। ভালো করে বুঝো। বলছে এটা একটা তার ছিল, মনে করে এটা একটা এ ছিল, এটা একটা কন্ডাক্টর ছিল, তাহলে এই কন্ডাক্টরটা একটা রোধ ছিল, এই রোধের ভ্যালুটা কত না আর। বলছে এর রোধটা যেটা ছিল আর, আর রোধ মানে রেজিস্ট্যান্স, প্রথম অক্ষরটা আর, ওই জন্য আমরা রোধকে আর দিয়ে ডিনোট করি। বলছে একটা তার ছিল, এই তারটা রোধ যেটা ছিল সেটা হচ্ছে 5 ওহম, বইয়ে বলে দিচ্ছি 5 ওহম। রোধের একক হচ্ছে ওহম, বুঝতেই পারছো। বলছে এই তারটাকে এবার কি করেছি না 10 এর দ্বিগুণ করে দিয়েছি। 10 এ কি করেছি না এটাকে 10 এ দ্বিগুণ করে দিয়েছি। এখন রোধটা কত হবে, বিষয়টা ক্লিয়ার আশা করি আমি কি বলতে গেলাম। তাহলে একটা তার, একটা কন্ডাক্টর ছিল, সেই কন্ডাক্টর রোধ ছিল 5 ওহম, মানে এই প্রাথমিক রোধ যেটা সেটাকে ধরি R1, তাহলে R1 এর মানটা দিয়েছে 5 ওহম। 10 এ কত কোণ করে দেওয়া আছে না এটার দৈর্ঘ্য যদি L হয়, এটা কত হয়েছে না 2L। এখন রোধ কত, R2 যদি ধরি, R2 এর মানটা কত আমাকে বার করতে হবে। যদি কোনো অঙ্কে তারটাকে 10 এ দ্বিগুণ করে দেওয়া হয়েছে, 4 গুণ করে দেওয়া হয়েছে, 5 গুণ করে দেওয়া হয়েছে, 20 গুণ করে দেওয়া হয়েছে, আমার জানার দরকার নাই। তারকে 10 এ যদি দ্বিগুণ করে দেওয়া যায়, আয়তনটা যদি অপরিবর্তিত থাকে, বিষয়টা বোঝো। এইটাকে, এটা ছিল এর রোধ ছিল মনে কর 5 ওহম, প্রাথমিক রোধ ছিল 5 ওহম, এটাকে 10 এ দ্বিগুণ করে দিয়েছি। 10 এ যদি বাড়িয়ে দিই, এটার কি ভলিউমটা কমবে, আয়তনটা কমবে বা বাড়বে, কি হবে, আয়তনটা একই থাকবে। তাহলে তারটা সরু হয়ে গেলেও আয়তনের কোনো পরিবর্তন হবে না। যদি আয়তনের পরিবর্তন না হয়, তাহলে নতুন যে তার, তার রোধটা কত হবে, একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে R2, নতুন তারের রোধ R2, এটা সমান কত n স্কয়ার R1। তাহলে এটাকে শর্টকাট ভাবে তোমরা লিখতে পারো একটা জিনিস, সেটা হচ্ছে R সমান n স্কয়ার R, এটাকেও লিখতে পারো। তাহলে একটা তারকে 10 এ দ্বিগুণ করে দেওয়া হয়েছে, কত গুণ করা হলো, দ্বিগুণ না 3 গুণ না 4 গুণ, n এর মানটা হচ্ছে এটা। 10 এ কত করা হয়েছে, দ্বিগুণ করে দেওয়া হয়েছে, মানে n সমান কত 2। আগের রোধ কত ছিল, সেটাই হচ্ছে আর, এটা সমান কত 5। তাহলে এখন তারের রোধ কত না, সেটা যদি আর হয় তাহলে আর সমান কত, ওই জন্য আমি এটা করেছিলাম যে এখনকার তারের রোধ যদি আরো R2 হয়, তাহলে R2 সমান কত না, কত গুণ করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে, মানে n সমান 2, তাহলে 2 তার হোল স্কয়ার ইনটু আগে কত রোধ ছিল না 5 ওহম, 5, তাহলে কত হবে 2 2 মানে 4 ইনটু 5,
সমান কত? 20 ওহম। বিষয়টা ক্লিয়ার হলো? অর্থাৎ তোমরা যে শর্টকাট টিপসটা মনে রাখবে সেটা হচ্ছে R2 সমান n স্কয়ার R1। কোন তারকে 10 এ যদি দ্বিগুণ করে দেওয়া হয়, আয়তন যদি অপরিবর্তিত থাকে, তাহলে নতুন তারের রোধ যদি R2 হয়, তাহলে R2 সমান কত? n স্কয়ার R1। R1টা কি? এই তারটার যে রোধটা ছিল প্রথমে, সেই রোধটা হচ্ছে R1। আর একে কত গুণ বাড়িয়েছো? 2 গুণ না 3 গুণ না 4 গুণ? n এর পরিবর্তে সেটা বসাবে। যে 4 গুণ হয় তাহলে n সমান 4 হবে, 5 গুণ হলে n সমান 5 হবে, 6 গুণ হলে n সমান 6 হবে। এই হচ্ছে বিষয়। তাহলে আয়তন অপরিবর্তিত থাকলে দৈর্ঘ্যকে যদি 10 এর দ্বিগুণ, 4 গুণ, 5 গুণ করে দেওয়া হয়, তার যে নতুন তারের রোধ, তার ফর্মুলা কত? না R2 সমান n স্কয়ার R। এটা হচ্ছে ফর্মুলা। সেটা হচ্ছে বলছে একটা তারের দৈর্ঘ্যকে যদি 1% বৃদ্ধি করা হয়, আয়তনটাকে যদি অপরিবর্তিত রাখা হয়, তাহলে তারের রোধের শতকরা পরিবর্তন কত হবে? বলছে দৈর্ঘ্যটা 1% বৃদ্ধি করা হয়েছে, আয়তন যদি অপরিবর্তিত রাখা হয়, তাহলে তারের রোধের শতকরা পরিবর্তন কত হবে? এটা তোমাকে বার করতে হবে। তাহলে যদি আয়তনটাকে অপরিবর্তিত রাখা হয়, তাহলে একটা ফর্মুলা আছে, সেটা কি না সেটা একটু দেখো। একটা জিনিস দেখো, আয়তন অপরিবর্তিত যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি যে আর ভ্যারিজাস এল স্কোয়ার। যদি আয়তনটাকে অপরিবর্তিত রাখা হয়, তাহলে কত? আর ভ্যারিজাস এল স্কোয়ার। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে দেখো যে এটা কি হয় সেটা দেখো। একটা ছোট্ট শর্টকাট টিপস একটু যদি তোমরা মনে রাখো, তাহলে তোমরা এই ধরনের অঙ্ক যখনই পড়বে তখন সঙ্গে সঙ্গে করে দেবে। যারা নিটের ক্যান্ডিডেট আছে তারা একবার দেখো, যদি কোথাও পার্সেন্টেজ থাকে, আয়তন অপরিবর্তিত থাকে, এই ধরনের ফর্মুলা যদি কোথাও দিয়ে কোনো অঙ্ক পড়ে, একটা লিখবে, সেটা হচ্ছে পাওয়ার ইন্টু পার্সেন্টেজ। কি লিখবে? পাওয়ার ইন্টু পার্সেন্টেজ। তাহলে কি বললাম? যদি কোথাও একটা তারের দৈর্ঘ্য 1% বৃদ্ধি করা হয়েছে, 1% বাড়িয়ে দেওয়া হয়েছে, আয়তনটাকে অপরিবর্তিত, পার্সেন্টেজ আয়তন অপরিবর্তিত আছে, কোনো পার্সেন্টেজ বাড়ানো হয়েছে বা কোনো পার্সেন্টেজ কমানো হয়েছে, এই ধরনের জিনিসের যদি অঙ্ক পড়ে, তাহলে একটাই ফর্মুলা, সেটা এইটা ইউজ করে দিবে, শর্টকাট ভাবে হয়ে যাবে, পাওয়ার ইন্টু পার্সেন্টেজ। পাওয়ারটা মানে কি? এই যে এল এ যে পাওয়ারটা দেওয়া আছে, এটা হচ্ছে পাওয়ার। আর ভ্যারিয়াস কি ছিল? এল স্কোয়ার, মানে এল এর পাওয়ারটা কত? 2। তাহলে পাওয়ারের জায়গায় কত লিখবো? 2 ইন্টু পার্সেন্টেজ কত? 1% বৃদ্ধি করা হয়েছে, তাহলে 1। এটা সমান কত? না 2। তাহলে রোধের শতকরা পরিবর্তন কত হবে? না 2%। হয়ে গেল অ্যান্সার। তাহলে যদি এই ধরনের অঙ্ক পড়ে, নিট ক্যান্ডিডেট যারা আছো, তারা কিন্তু একটা ফর্মুলা ইউজ করবে, এইটাই ব্যবহার করবে। ঠিক আছে? এইটা বিষয়। আর একটা, যে এটা যদি না পারো, একটু যদি বড় করে করতে চাও, সেক্ষেত্রে আমার একটা ফর্মুলা করাই আছে অলরেডি, আমি এখানে করিয়ে রেখেছি। সেটা কি? যে এই ফর্মুলাকে যদি আমি ইউজ করি, তাহলে আমি কি পাবো? যে R2 বাই R1, মানে 1% বৃদ্ধি করা হলো, তারের দৈর্ঘ্যটাকে 1% বৃদ্ধি করলে আয়তনটা অপরিবর্তিত থাকলে নতুন তারের রোধের শতকরা পরিবর্তন আমি বার করবো। প্রথম নতুন তারটা রোধ কত, 1% বৃদ্ধি করা হলে নতুন তারটা রোধ কত, সেই রোধটা যদি R2 হয়, তাহলে R2 বাই R1, এটা সমান কি লিখতে পারি? না R2 বাই R1 এটা সমান, দেখো, L2 বাই L1 তার হোল স্কোয়ার লিখতে পারি, L2 বাই L1 তার হোল স্কোয়ার। দেখো আর ভ্যারিয়াস এল স্কোয়ার, তাহলে এই ফর্মুলায় পেলাম। তাহলে R2 বাই R1 নতুন তারের রোধ R2, আর প্রথমে যে রোধটা ছিল সেটা হচ্ছে R1, তাহলে এটা সমান কত? L2 বাই L1। তাহলে L2 সমান কত? L2 সমান 101। প্রথমে দৈর্ঘ্য কত ছিল? প্রথমে দৈর্ঘ্য ছিল L1, এটা সমান কত? 100। তাহলে এটা কত হবে? 101 L2 এর পরিবর্তে 101 বাই 100 তার হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা সমান কত? এটা যদি করা হয়, দেখো, এটাকে যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে কত হবে? 10201 বাই 1,400, তাই তো? আচ্ছা, এটাকে যদি একটু ক্যালকুলেশন করো, তাহলে কত পাবে? না এটা ক্যালকুলেশন করলে 1.0 আমাদের এটা বাই 1 R2 বাই R1, মানে 1.02, মানে R2 বাই R1 সমান এটা যদি হয়, তাহলে R2 এর মানটা কত পাচ্ছি? R2 সমান কত? না R2 সমান 1.02, এটা হচ্ছে R2 পেলাম। এখন দেখো শতকরা পরিবর্তন, শতকরা পরিবর্তন মানে কি? না শতকরা পরিবর্তন মানে R2 মাইনাস R1 বাই R1 ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। মানে R2 মাইনাস R1 বাই R1 ইন্টু 100, এটা হচ্ছে শতকরা পরিবর্তনের ফর্মুলা। মানে 2 - 1 বাই 1 ইন্টু 100,
বুঝতে পারছো? এটা শর্টকাট পদ্ধতি। যে কোনো শতকরা বার করতে গেলে একটি ফর্মুলা, মানে অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100, এই হচ্ছে ব্যাপার। অন্তিম মাইনাস প্রাথমিক বাই প্রাথমিক ইন্টু 100। অন্তিম মানে কি? পরের রোধ 1% বাড়ানোর পর যে রোধটা, সেই রোধটা কত, মানে সেটা হচ্ছে অন্তিম রোধ। ঠিক আছে, এটা মান কত না, এটা পরিবর্তে লিখতে পারি 1.02 মাইনাস প্রথমে রোধটা কত ছিল ধরেছি, কত 1 বাই কত 1 লিখতে পারি। এখানটা দেখো R2 এর মানটা কত, এই যে এখানে যে R2 বাই R1, এটা সমান কত 1.02 বাই 1, মানে R2 এর পরিবর্তে 1.02 লিখতে পারি, R1 এর পরিবর্তে কত লিখতে পারি 1 লিখতে পারি। বিষয়টা ক্লিয়ার? সেটা করছি। তাহলে R2 এর পরিবর্তে কত 1.02, R2 এর পরিবর্তে 1.02, R1 এর পরিবর্তে কত 1, তাহলে R1 এর পরিবর্তে 1 বাই 1 ইনটু 100। আচ্ছা, এটা ক্যালকুলেশন করে কত পাবে তুমি? দেখো এটা বিয়োগ হলে 2%, এটা পেয়ে যাবে 2%। তাহলে শর্টকাট পদ্ধতিতে আমি যেটা করলাম, এই পদ্ধতিতে যদি করি তাহলে সমান আমি পেয়ে যাবো। এই পদ্ধতি যদি করি তাহলে পাবো, এটা হচ্ছে বড় সিস্টেম, এখানেও কত পেলাম না 2%ই পেলাম অ্যান্সারটা। আর যে শর্টকাট পদ্ধতি ব্যবহার করি তাহলে কি পাবো না পাওয়ার ইনটু পার্সেন্টেজ। পাওয়ার মানে কি? পাওয়ার মানে এল এর যে পাওয়ার, এটা মানে কত 2, পার্সেন্টেজ কত, কত পার্সেন্ট বাড়ানো হয়েছে 1%, তাহলে 1, ঠিক আছে, এত কি না পার্সেন্ট সমান 2%। তাহলে এত কিছু করতে হলো না, সঙ্গে সঙ্গে করে দেবো। এই যে 1% বৃদ্ধি করা হলো আয়তন অপরিবর্তিত থাকলে পাওয়ার ইনটু পার্সেন্টেজ, এই ফর্মুলাটা কতদূর পর্যন্ত ইউজ করতে পারি? এই ফর্মুলা ততদূর পর্যন্ত ইউজ করতে পারি, সেটা কত, লেস দ্যান ইকুয়াল 5। যদি 5 বা 5-এর ছোট হয়, মানে একটা তারের দৈর্ঘ্য 1% বাড়ানো হলো, তাহলে পাওয়ার ইনটু পার্সেন্টেজ আমি করতে পারি। 2% বাড়ানো হলো, পাওয়ার ইনটু পার্সেন্টেজ ব্যবহার করতে পারি। 3% বাড়ানো হলো, নতুন তারের রোধ কত, সেক্ষেত্রেও ব্যবহার করতে পারি। 5% যদি বৃদ্ধি করা হয়, একটা তারের দৈর্ঘ্য 5% বাড়িয়ে দেওয়া হলো, নতুন তারের রোধ কত, আয়তনটা যদি অপরিবর্তিত থাকে, সেক্ষেত্রে পাওয়ার ইনটু পার্সেন্টেজ লিখতে পারি। কিন্তু 5-এর যদি বেশি হয়ে যায় তাহলে আর হবে না। যদি বলা হয় একটা তারের দৈর্ঘ্য 10% বাড়ানো হয়েছে, নতুন তারের রোধটা কত, আয়তন যদি অপরিবর্তিত থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে এই ফর্মুলা ফেলতে হবে, বড় ফর্মুলা R2 বাই R1 সমান L2 বাই L1 তার হোল স্কয়ার। এই ফর্মুলা আমি ইউজ করে বড় সিস্টেমে করব। কিন্তু যদি লেস দেন আমাদের অর ইকুয়াল, লেস দেন ইকুয়াল 5 হয়, সেক্ষেত্রে কিন্তু পাওয়ার ইনটু পার্সেন্টেজ এটা ইউজ করলেই আমার হয়ে যাবে। আশা করি যারা নিটেস্ট ক্যান্ডিডেট আছে তারা এটা বুঝতে পারলে। এই শর্টকাট ফর্মুলাটা তোমরা একটু মনে রাখবে, যে এই ফর্মুলাটা যদি তোমরা মনে রাখো, এই ধরনের অঙ্ক কিন্তু তোমরা করে দিবে। দেখো খুব সহজে একবার তাকাবে সঙ্গে সঙ্গে করে দিবে। তোমাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর যারা ক্লাস 12-এ তারা একটু বড় কোশ্চেনটাই করতে হবে। ঠিক আছে, বিষয়টা আজকে এটুকুই। তোমাদের কমেন্টে কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আজকের এই ভিডিও। এবার যে ভিডিওটা আসবো সেটা হচ্ছে জুলের সূত্র, এবং এখান থেকে বিভিন্ন রকম নিউমেরিক্যাল প্রবলেম, সবারই জন্য ইম্পর্টেন্ট।